আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যারা এই আলোচনা দেখছেন শুনছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। যারা এই আলোচনা দেখেন এবং পছন্দ করেন সবাইকে আহ্বান, এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে দেখতে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিয়ে সহযোগিতা করুন একটি শেয়ারের মাধ্যমে। ভিউয়ার্স, আপনারা জানেন গত 10 দিন আগে নেপালের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মুখে যে সরকার ছিল, ওলি, যে সরকার প্রধানের নাম ওলি, তার যে পতন যেভাবে হয়েছে এবং সেখানে তার উপর যে অভিযোগ আনা হয়েছে, প্রায় 10 দিন আত্মগোপনে বা নিরাপদে থাকার পর যেখানে নিরাপদে ছিলেন সেখান থেকে এসে তিনি চাঞ্চল্যকর একটি মন্তব্য করেছেন। যে মন্তব্যকে ঘিরে আজকের আলোচনা। ঘটনা একই, বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলো অভিযোগ উঠেছিল এবং অভিযোগ পরবর্তী বাংলাদেশের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সেই সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি যে পাল্টা অভিযোগ করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা নেপালের যে প্রেক্ষাপট এবং ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী ছিলেন ওলি, তিনি যে অভিযোগ করেছেন সেই বিষয়ে আলোচনা। এবং এই আলোচনার গভীরে যাওয়ার আগে বা বিস্তারিত বলার আগে আপনাদেরকে আরও একবার আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো ভিউয়ার্স, এই যে আন্দোলনে যে ব্যাপারগুলো ঘটে থাকে, অর্থাৎ একটি সরকারের বিরুদ্ধে যখন বিরোধী মত পথের বিভিন্ন মানুষ, জনগণ বা সর্বোপরি জনগণ একটা তাদের দাবি দেওয়ার মধ্য দিয়ে যে সহিংসতা বা আন্দোলন, যে রূপরেখা তৈরি হয়, যে পরিবেশ তৈরি হয়, যে প্রেক্ষাপট তৈরি হয়, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে টোটাল যেই চিত্রগুলো আমরা আন্দোলনে দেখতে পাই, সেই চিত্রগুলোকে যদি সরাসরি বলি, সেখানে পুলিশের উপর আক্রমণ এবং পুলিশ পাল্টা আক্রমণ বা কি বলে এটাকে, আত্মরক্ষাতে করণীয় বিষয়। এবং দেখা যায় অনেক সময় জনতার উপর পুলিশের যে একেবারে আগ্রাসী মনোভাব, সব কিছু মিলে এখানে যে বিষয়গুলো প্রতীয়মান হয়, অনেকগুলো ধ্বংসস্তূপ, অনেকগুলো লাশ এবং অনেকগুলো ক্ষয়ক্ষতি ইত্যাদি, এগুলো হচ্ছে আন্দোলনের বা যে কোনো দাবি আদায়ের যে পরিস্থিতি তৈরি হয়ে যায়, এটা দুর্বার পরিস্থিতি যে সৃষ্টি হয় একটা দাবি আদায়ের পেছনে, সেই এই বিষয়গুলো দ্বারা প্রভাবিত, যার কারণে এখানে যে লাশের বিষয় আসে, যে মানুষের জীবনের বিপর্যয় ঘটে, সেই বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা একটি আলাদা রেজিম দেখতে পাই, যে রেজিমে একজন আরেকজনের উপর, অর্থাৎ বিজয়ী যারা পক্ষ, তারা পরাজিত পক্ষের উপর যে অভিযোগ আনে, সেই অভিযোগগুলো আমরা সচরাচর এখানে পরবর্তীতে এটা সত্য হোক মিথ্য হোক, এটাই কিন্তু একেবারে কি হয়ে যায়, কোরআন হাদিসের মতো বা অন্যান্য ধর্মগ্রন্থের বাইবেলের মতো এটাকে সত্যরূপে বাস্তব রূপ দান দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে ওঠে। কিন্তু প্রকৃতপক্ষে যে ঘটনা এক্স্যাক্টলি কি ঘটেছে, সেই বিষয়গুলো অন্তরালে থেকে যায়। এখন এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এই পাল্টা অভিযোগের প্রেক্ষাপটে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো আসতেছে পরের বিষয়। এখন এখানে যে আন্দোলন ঘটে, এই আন্দোলনের মধ্যে আন্দোলন যতক্ষণ না পর্যন্ত নিজেদের থাকে, ততক্ষণ পর্যন্ত যে পর্যায়ে থাকে, এবং সে পর্যায়গুলোতে কিছু কিছু বিষয় ঘটে যে এই আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য এখানে আন্দোলনের ভিতর আরও একটা বিষয় ঢুকে যায়, যেগুলো একটি সরকারের বিরোধী মত থাকে, বিভিন্ন রকমের এজেন্সি থাকে
ইত্যাদি ইত্যাদি এগুলো ঢুকে যায়, এবং এগুলো আমরা প্রায় বিভিন্ন পর্যালোচনায়, বিভিন্ন টকশোতে, বিভিন্ন সমালোচকদের কথাতে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কথাতে, বিভিন্ন প্রশাসনের কথাতে এই বিষয়গুলো আমরা দেখেছি, শুনেছি এবং জেনেছি। তো এই জায়গাগুলোতে যদি বলা হয়, একটা আন্দোলনের মধ্যে যারা আন্দোলনকারী থাকে তাদের যখন একটা দাবি দাওয়া থাকে, তাদের যে দাবি দাওয়ার মধ্য দিয়ে তাদের আদায়ের যে কৌশল থাকে সাধারণ দাবিকারীর মধ্যে, এবং বস্তুত পক্ষে যখন একটা পর্যায়ে গিয়ে এই দাবি আদায় বিশাল সহিংসতার রূপ নেয়, তখন এখানে একটা বিষয় অবশ্যই ব্যাপার আছে। এখন এই ব্যাপারগুলো বাংলাদেশের ক্ষেত্রেও যা, ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো বর্তমান ঘটছে সবগুলোতেই আমরা দেখছি, এবং তারই একটি ব্যাপার হচ্ছে নেপালের এই ঘটনাটি। দীর্ঘ 10 দিন পরে তিনি আর্মির নিরাপত্তায় ছিলেন, এবং সেখান থেকে তাকে 10 দিন পরে তার নিজ জায়গায় পাঠানো হলো, এবং তিনি সেখানে এসে মিডিয়াতে যে কথাগুলো বলেছেন যে তার উপর যে 19টি হত্যা বা আরো হত্যার অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি পাল্টা যে বক্তব্য দিয়েছেন এবং চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে তার আন্দোলনের মধ্যে পুলিশ এই হত্যাগুলো করেনি। পুলিশের হাতে তাদের নিহত, সে আন্দোলনে যে নিহত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের গায়ে যে গুলি বা যেভাবে তাদের আলামত, সেই আলামতে যে বুলেট, সেই বুলেটের অস্ত্র নেপাল পুলিশের কাছে নেই, এবং সেখানে তারা এই ভাবে তাদের পুলিশ যেহেতু সেই গুলি নেই বা অস্ত্র নেই, এখানে পুলিশের পক্ষ থেকে এগুলো হত্যা করা প্রশ্নই ওঠে না, তিনি এইভাবে সেটা বলেছেন। তাহলে এই হত্যাগুলো কিভাবে হয়েছে, আসলে কি এখানে যে কোনো আন্দোলনের মধ্যে কি তৃতীয় কোনো পক্ষ আসলে কি ঢুকে যায়? এই বিষয়গুলো অনেকটা ধামাচাপার মধ্যেই থাকে। প্রকৃত বিষয়গুলো আসলে আমরা যেভাবে জানি বা যেভাবে যতটুকু জানার চেষ্টা করি না কেন, এক সময় দেখা যায় এগুলো অন্তরালে থেকে যায়। আসলে এই জিনিসগুলো অন্তরালে কেন থাকবে, এগুলো আসলে প্রকাশ্যে বা কেন আসে না, এগুলো আপনাদের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম। আপনারা এটার বিষয়গুলো খুঁজে নেন। যেহেতু একটা রেজিম চেঞ্জের মাধ্যমে আরেকটা রেজিম প্রতিষ্ঠা হয়, তখন এই রেজিমটা প্রতিষ্ঠা হওয়ার জন্য যতগুলো কৌশল, যতগুলো ডিজাইন বা মেটিকুলাস ডিজাইন বলেন বা যে কোনো বিষয় পূর্ব পরিকল্পনা করেন, তারা কিন্তু এই বিষয়গুলো সাজিয়ে গুছিয়ে পরিকল্পিত করে রাখে বিদায় আসলে এই জায়গাগুলোতে অনেক কিছুই অজানায় থেকে যায়। তো যাই হোক, এই বিষয়গুলো আপনাদের মাঝে আমি প্রশ্ন রেখে গেলাম, এবং সেই উত্তরগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কমেন্ট বক্সের কমেন্টগুলো আমি গুরুত্ব সহকারে দেখি, বিশ্ববাসীও গুরুত্ব সহকারে দেখবে বলে আমার বিশ্বাস। এখন এই যে নেপালের মধ্যে যে ঘটনা আমরা দেখেছি, এখানে হেলিকপ্টারে করে অনেকজন মন্ত্রীকে রশি ধরে আটকে চলে যেতে দেখেছি, এবং সেই সাথে নেপালের যে প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ তাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী, তিনিও তাকে সেফ জোনে নেওয়া হয়েছে হেলিকপ্টারে করে, সেটাও আমরা দেখেছি। এখন ব্যাপারটা হলো যে আসল কাহিনী এখানে ক্লাইম্যাক্সটা কি, অর্থাৎ এখানে যদি আপনারা চিন্তা করেন, আন্দোলনকারীরা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ মানুষের পক্ষে এতগুলো এই যে অস্ত্রশস্ত্র বা অনেক কিছু যে বিষয়গুলো উঠে আসে, এগুলো থাকার কথা না। আন্দোলনকারীরা কি করে সেখানে পাটকেল নিক্ষেপ করবে বা পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হবে, সাধারণ জনতার যে বিষয়গুলো, সাধারণ জনতার কাছে অস্ত্রশস্ত্র বা খুনাখুনি বা এখানে মানুষ মারার এই ধরনের টেন্ডেন্সিও থাকে না, কিংবা তারা যে একটা মানুষকে সেখানে হত্যা করবে এই ধরনের কোনো কিছুই তাদের ভিতর কাজ করে না। তারা এই সমস্ত বিষয় কিছু করার জন্য আসলে প্রস্তুতিও রাখে না। তাহলে এই বিষয়গুলো ঘটে যায় কেন? যখন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যায়, তখন উভয় পক্ষ, আন্দোলনকারী এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যে যার যার মতো যে ভূমিকা থাকে, উভয় ভূমিকা থেকে প্রত্যেকে তখন আত্মরক্ষার্থে অনেক রকমের পরিস্থিতির মোকাবিলা হয়, এবং সে মোকাবেলায় দেখা যায় পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তখন বল প্রয়োগ করতে হয়। সেই বল প্রয়োগের ক্ষেত্রে তারা প্রাইমারি স্টেজে যেগুলো সাউন্ড গ্রেনেড বা রাবার বুলেট বা টিয়ার শেল
বা জল কামান যা যা ইউজ করা দরকার তারা অ্যাপ্লাই করে। পরবর্তীতে তারপরও কিন্তু অনেক কিছুই দেখা যায় অপ্রীতিকর ঘটনা, মানে যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলো হয়ে থাকে। বাট এই যে অনেকগুলো হত্যাকাণ্ড, মানে যখন একটা আন্দোলনের ভিতর হয়ে যায় তখন আসলে এই জিনিসগুলোর একটা প্রশ্ন দাঁড়ায়, এতগুলো মানুষ একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো মারতে পারে কিনা, বা যারা সাধারণ জনতা তারাও এই সমস্ত বিষয়ে অংশীদারিত্ব হয় কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায়। এই জায়গাগুলোতে স্বার্থান্বেষী মহলগুলোই আসলে ঢুকে পড়ে। আমাদের এখানে একটা কথা উঠেছিল যে 7.62 একটা স্নাইপার, সেই স্নাইপারের মাধ্যমে অনেকগুলো কি হয়েছিল, হত্যাকাণ্ড হয়েছিল। এখন পুলিশের কাছে স্নাইপার বা এই ধরনের অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশের পুলিশের কাছে ছিল না বলে তখনকার সেই যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনিও এই কথাগুলো বলেছেন। পক্ষান্তরে আওয়ামী লীগের সভানেত্রী বা তৎকালীন সময়ে ক্ষমতাচ্যুত সরকার শেখ হাসিনা, সরকার প্রধান শেখ হাসিনাও এই বিষয়গুলো নিয়ে সেম ভাবে অভিযোগ করেছেন, যেটা আজকের নেপালের প্রধানমন্ত্রী 10 দিন পর প্রকাশ্যে এসে যে চাঞ্চল্যকর বিস্ফোরণ ঘটালেন, একই ধারাবাহিকতায় দুটির বয়ানই সেম। আসলে এই বয়ানগুলোকে ক্ষমতা আস্তরণে বা ক্ষমতাচ্যুত, ক্ষমতার জায়গাকে পাকাপোক্তকরণ বা ক্ষমতার জায়গাগুলোকে কি বলে জায়গায় থেকে যে বয়ানগুলো দিয়ে সেই বয়ান, নাকি এক্স্যাক্টলি আসলে এখানে কোনো কিছু সামথিং রং, অর্থাৎ এই যে আন্দোলনের ভিতরে কোনো পক্ষ বা তৃতীয় কোনো পক্ষ এখানে সুযোগ নেই, দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে সুযোগ নেই, অন্যান্য সাধারণ দাবি দেওয়ার মাঝখানে অন্যান্য যারা সুযোগ সন্ধানী পক্ষ আছে তারা ঢুকে এই দাবি দেওয়াকে চিন্তায় করে এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি করে, এবং যার ফলশ্রুতিতে ব্যাপক মানুষের প্রাণহানি ঘটে। এই বিষয়গুলোর প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং রাতের বেলা যারা ঘুমানোর আগে ভিডিওগুলো দেখেন, বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, প্রত্যেককে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দেওয়ার জন্য আমি আহ্বান করছি, এবং সেই সাথে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।